চাওয়াটা একটু কনসিডার করতেছেন, আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন কিনা? ধন্যবাদ খালিদ ভাই। হুম। এখানে আমাদের আজিজুল বারী হেলাল যদিও মন্ত্রী হতে পারেন নাই, তারপর পরিবেশ মন্ত্রী। আসলে আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে একদম খোলামেলাই বলি, সেটা হচ্ছে এবি পার্টি এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে নীতিগত, কর্মকৌশলগত এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা চেয়েছিলাম, এবং তারও আগে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশকে যে আমাদের মুক্তিযুদ্ধের অভিপ্রায়ের উপর বাংলাদেশকে বিনির্মাণের আমাদের একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল। তো আপনার মনে থাকার কথা, আপনি আমাকে একটা শোতে তখনও এই আলোচনাটা এসেছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু নির্বাচনের আগে এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা একটা অ্যালায়েন্স করেছিলাম, এবং আমাদের পরিকল্পনা ছিল যে আমরা বিএনপি এবং জামাতের জোটে যাব না, আমরা আলাদা একটা সক্রিয় জোট করব, এবং সেখানে গণতন্ত্র মঞ্চকে আমরা আমাদের সাথে চেয়েছিলাম, মান্না ভাই, সাকি, তারপরে আপনার নুরুল হক নূর সহ আমাদের মধ্যে একটা আলোচনা চলছিল। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনাদের সঙ্গে ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনার সঙ্গে ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল। আমরা শেষ পর্যন্ত সেটা করতে না পেরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনসিপি, এবি পার্টি মিলে আমরা একটা গণতান্ত্রিক সংস্কার জোট করেছিলাম। তো সেটা আপনি জানেন যে গণতান্ত্রিক সংস্কার জোটটা আমরা টিকিয়ে রাখতে পারি নাই। যখন বিএনপি এবং জামাতের মধ্যে স্ট্রং দুটো ইলেকট্রাল অ্যালায়েন্স ফাংশন করা শুরু করলো, তখন আমাদের তরুণ বন্ধুদের মধ্যে অনেকের চিন্তা আসলো যে নির্বাচনে যদি আমাদের ভালো করতে হয় তাহলে আমাদেরকে কোনো না কোনো অ্যালায়েন্সে যেতে হবে, কারণ এবারের নির্বাচনে আসলে আমরা যেটা চেয়েছিলাম ত্রিমুখী অবস্থা, এটা আসলে ত্রিমুখী হচ্ছে না, এটা দ্বিমুখী হয়ে যাচ্ছে। তো প্রথমে এনসিপি বললো যে তারা যে কোনো একটা জোটে যেতে চায়, পরে আমরা আমাদের পার্টির সাথে আলোচনা করে আমরাও শেষ পর্যন্ত এনসিপির সাথে একই সাথে আমরা জামাতের জোটে গেলাম। বিএনপির জোটে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু সেই জোটটা হয় নাই বিভিন্ন কারণে, সেটা যদি আপনি জানতে চান আমি হয়তো আর পরে কখনো বলবো। এখানে যে কথাটা এখন আসছে যে এবি পার্টি এবং এনসিপি যেহেতু একই চিন্তা ধারণ করে এবং জুলাই অভ্যুত্থানটাকে আমরা একটা নতুন বাংলাদেশের অভিপ্রায় আকারে হাজির করেছি, সুতরাং আমাদের মধ্যে একটা মার্জিং এর আলোচনা কেউ কেউ করেছেন। কিন্তু সমস্যাটা এটা বিএনপি স্বীকার করে না কেন? বিএনপি কেন বলে যে তেলের সংকট নাই, অথচ রাস্তায় বের হলে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি, যারা তেল নিতে যাচ্ছেন তাদের ঘন্টার পর ঘন্টা সেখানে ওয়েট করতে হচ্ছে। আপনি নিজেও হেলাল ভাই সেই কথা নিশ্চয়ই, মানে আপনি না জানলেও, কারণ আপনার হয়তো অন্য ব্যবস্থা আছে, আপনার পরিচিতরা তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটার ভুক্তভোগী হচ্ছে, কিন্তু বিএনপি বলতেছে তেলের সংকট নাই। এই যে বিএনপি বলতেছে তেলের সংকট নাই, এইটা আসলে কি মানে আমরা যারা তেলের সংকটে আছি তাদের একটা মানে 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 তাদেরকে একটা বুঝ দেওয়া, কিন্তু এই বুঝ দিয়ে লাভ কি? মানে এখন আমি বলি, জি ভাই বলেন। আমি বলি জনগণ যেভাবে তেল নেই পাম্প থেকে, আমরা এমপিরাও কিন্তু সেইভাবেই তেল নিই, লাইন ধরেই তেল নিতে, আমাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। এটা হলো প্রথম। এখন দ্বিতীয় হলো ছোট করে সংকট আছে কি নাই, আপনি কি আগের মতোই তেল নিতে পারছেন? এটা তো না, আপনি দেখেন এখানে একটা শব্দ নিয়ে এক ধরনের খেলা চলছে এখানে, রাইট, যে সংকট, আর কি সংকট, তেল নাই, শব্দ টব্দ নিয়ে তো খেলা না, তেল নাই এইটা যে এই কথাটা যে ঠিক না, এইটা ঠিক, কিন্তু সংকটটা যেটা সেটা হলো, আমি মনে করি যে ক্রাইসিস যেটা হয়েছে এটার ম্যানেজমেন্টের সমস্যা। কিন্তু তেল যে ছিল, যখন আমাদের সরকার বলছে যে 1,92,000 মেট্রিক টন তেল মজুদ আছে, সাধারণত বাংলাদেশে আপনার 15 থেকে 20 দিন তেল মজুদ থাকে, এবং আমাদের তেল ধারণ ক্ষমতা হলো 30 দিনের, অর্থাৎ 1 মাসের। যখন ইরান আমেরিকা যুদ্ধটা হলো তখন আমাদের পর্যাপ্ত মজুদ ছিল, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারে, আমাদের ওই পর্যন্ত মজুদ ছিল 15 দিনের মজুদ, এবং পরের আমদানিতে 1 মাসের মজুদ থাকে, আমাদের ধারণ ক্ষমতাই 1 মাসের। এখন আপনার এইখানে যখন যুদ্ধটা শুরু হলো তখন প্যানিক বাইং একটা সিনড্রোম শুরু হলো জনগণের মধ্যে। আমি কিন্তু জনগণকে বা আমি কাউকে কমপ্লেন দিচ্ছি না, আমি পরিস্থিতির বিবরণ দিচ্ছি। একটা প্যানিক বাইং সিনড্রোম শুরু হলো, একই সাথে একটা প্যানিকি সিচুয়েশন তৈরি হলো দেশে। আমরা যখন বলতে লাগলাম যে যুদ্ধ বেঁধে গেছে, তেল পাওয়া যাবে না, অতএব আগে ভাগে তেল সবাই মজুত করা শুরু করি,
এই প্যানিক বাইং সিনড্রোম থেকে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। ক্ষতি যেটা হয়েছে, এই আমাদের যে আমদানিকৃত তেল আমরা যখন পাম্পে পাঠিয়েছি ডিপোর থেকে, পাম্পের বিভিন্ন মালিকরা এই তেলটা আপনার মজুত করেছে। মজুত করার ফলে একটা তেলের ক্রাইসিস তৈরি হয়েছে, এবং তারা ভেবেছিল যে দাম বাড়ালে আমরা এই তেলটা বাজারে ছাড়বো। তখন আমাদের যে পুলিশিং ব্যবস্থা, এই যে মনিটর, বিশেষ করে ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, পাম্পগুলোর যত তেল আপনার ডিপোর থেকে নিয়েছে তাদের যে সেলিং রিপোর্টটা যদি আমরা নিতাম বা দেখতাম, কিছু কিছু নেওয়া হয়েছে, তাইলে বুঝতাম যে কতটা তেল তারা মজুত করেছে। ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি 8 লক্ষ লিটারের চেয়ে বেশি তেল আপনার মজুত করেছিল, এটা উদ্ধার করেছি। তাহলে দেখেন অনুদ্ধারকৃত কত তেল মজুত রয়েছে। এইটা আপনি সরকারের একটা ম্যানেজমেন্টের দুর্বলতা বলতে পারেন, যে পাম্পের মালিকরা মজুতটা করলো। ফলে আপনি দেখবেন যেদিনকে দাম বাড়ানো হলো, ওই যে আপনার রাত 10টায় আমি একটা টিভি টক শোতে কথা বলছিলাম যে আমরা এখনো দাম বাড়াইনি। ঠিক তার কিছুক্ষণ পরে দেখি স্ক্রলে লেখা উঠলো যে দাম বাড়ানো হয়েছে। তখন লাইভে গেল, আপনার লাইভে গেল টেলিভিশনটা, একজন মোটরসাইকেল বাইকার, সে বলছে যে পাম্পের যারা তেল দেয় তারা তেল ধীর গতিতে দিচ্ছে এই সন্ধ্যার থেকে, কারণ তাদের কাছে নিউজ আছে তেলের দাম বাড়বে। সুতরাং যতটা তেল আটকিয়ে রাখা যায় পরে সেই বেশি দামে বিক্রি করতে পারেন। এখন এই যে আনএথিক্যাল যে চর্চাটা তেলের মালিক, পাম্পের মালিকরা করলো, এটা ও সরকারের ম্যানেজমেন্ট করা দরকার ছিল। সংকটটা কিন্তু ওইখানে, তেল নেই এই সংকটটা, তেলটা আমার মনে হয় যে হেলাল ভাই খুব প্রাঞ্জল এটির বর্ণনা দিয়েছেন। এই ম্যানেজমেন্টের সমস্যাটা বা ম্যানেজমেন্টটা যে আমি দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় তেলের পাম্পের মধ্যে পর্যবেক্ষণ করছে, এই ম্যানেজমেন্টটা যে সরকার করতে পারলো না, বা সরকারেরই তো ম্যানেজ করার কথা যেহেতু সরকার ক্ষমতা আছে না। আপনার খালিদ ভাই একটু বলি তালি, দেখেন এই ম্যানেজমেন্টটা হলো কি, যে আপনার প্রত্যেকটা পাম্পে আপনি যদি পুলিশিং করতে চান, ডু ইউ হ্যাভ দ্যাট পুলিশ ফোর্স ইন ইওর গভর্নমেন্ট? না, প্রত্যেকটা পাম্পে পুলিশিং আসলে এর পরের মানে সংসদের প্রধান এজেন্ডা ছিল 133টা অধ্যাদেশ বাস্তবায়ন। ফলে স্বাভাবিকভাবে সংসদের এজেন্ডাই ছিল এটা প্রায়োরিটি। দেন যখন আপনার অন্যান্য বিষয়গুলো আসছে, আপনি দেখবেন হাম নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী উত্তরও দিয়েছেন, এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এখানে জবাবদিহিতার মধ্যে থেকে কিন্তু হামের ইস্যুটাকে প্রচুর ওনারা কাজ করেছেন। সেকেন্ড, তেলের ইস্যুতে কিন্তু প্রতিদিনই বিভিন্ন আলোচনা হয়েছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে জ্বালানি মন্ত্রী বলেছেন পর্যাপ্ত তেল আছে, এবং জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে ইতিহাসের মানে সর্বোচ্চ পর্যায়ের ওনাদের। এটা তো সহজ। আমি আপনাকে বলি, আপনি বিপিসির ডেটাটা আপনি দেখতেছেন, বাংলাদেশের আসলে পৃথিবীতে যদি কোনো যুদ্ধ না চলে, বাংলাদেশে যদি সব জাহাজ যদি বাংলাদেশ থেকে সব একসাথে চলে আসে, তাও একটা নির্দিষ্ট পরিমাণের বেশি মজুত করার ক্ষমতাই বাংলাদেশের নাই। কারণ এবং ক্রুড আইনা রিফাইনারিতে নেওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণে তার আনতে হবে, এবং এইটাতে বহুবার বলা হয়েছে যে বিপিসির মজুত ক্ষমতা, রিফাইনারির ক্ষমতা এটা বাড়ানো হোক। এটা কোনো সরকার কখনো আমল দেয় নাই, এইটার মধ্যে এটা চলতেই আছে। সুতরাং ও যদি বইলা থাকে, বলছে শিওর, জ্বালানি প্রতিমন্ত্রী যদি বলে যে ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ আছে, সে কথা ঠিক, কারণ মজুদই তো 30 দিনের, 35 দিনের, 40 দিনের, মানে লিমিটেড টাইমের। এর বেশি তো কখনো থাকবে না। এই যে খালিদ ভাই আপনি ক্লারিফিকেশন দিচ্ছেন, সত্য, আমিও মনে করি, কিন্তু এই কথাগুলোর অর্থহীন কথা, এটা অর্থহীন কথা। আপনি ইন্টেনশনটা বোঝাতে চাচ্ছেন মানুষকে যে আমাদের কোনো সংকট নাই, সংকটটা কৃত্রিম তৈরি হচ্ছে। আচ্ছা দেখেন, শেখ হাসিনা থাকলে কিন্তু এতদিনে খুব সহজে বলে দিত যে মার্কিন যুদ্ধটা জামাত বিএনপি বা বিএনপি জামাত লাগাইছে। কিন্তু বিএনপির সমস্যাটা যেটা হচ্ছে যে, আমি বারবার বলি হেলাল ভাইদেরকে যে এটা একটা গ্লোবাল ক্রাইসিস। গ্লোবাল ক্রাইসিস আমাদের সারা দেশের মানুষকে বা সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে পারতাম, ঐক্যবদ্ধ করে এই সিচুয়েশনটাকে আমরা ফেস করতে পারতাম। সবাইকে যখন আপনি আপনার এই জায়গা আমরা একটু হেলাল ভাইয়ের শুনি। হেলাল ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যাটা আরো ভালো সমাধান করা যেত? যে আইডিয়াটা বিএনপি আমাদের আগে দিছিল, যে বিএনপি সবাইরে নিয়ে একটা সরকার করতে চায়, যত দিন যেতেছে আমরা বিএনপিকে দেখতেছি তারা একলা হচ্ছে বা একলাই সবকিছু করতে চাইতেছে। দলীয়করণ বা এক বোর্ডে 6 জন নিজেদের ছেলে মেয়েদের নিয়োগ দেওয়া, এগুলির এক ধরনের লক্ষণ আর কি, 6 জন বা 4 জন। ছোট করে বলেন হেলাল ভাই, আপনাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। না, অনেকগুলো প্রসঙ্গ রয়েছে, মঞ্জু ভাই একাই বলে গেলেন। দেখেন, আচ্ছা আপনি একটু একা বলেন।
আরাম করে বলেন। না, স্বাস্থ্য খাত নিয়ে বলেন, আমের টিকা, হ্যাঁ, আমের টিকার ক্যাম্পেইন 23 সাল থেকে বন্ধ হয়ে গেছে। 23 সালের থেকে বন্ধ হয়ে গেছে। আমরা এবার 5ই এপ্রিল থেকে গণটিকা দেওয়া শুরু করেছি। তাহলে আপনি কি আমাদের এই ক্রেডিটটা দিবেন না? কারণ কি, আপনারা তো দিলাম তো। দুইটা সরকার পরপর এই অপরাধটা করে গেছে। তারা টিকা ইভেন আমদানিও করেনি। আমরা নতুন করে এই গণটিকা কার্যক্রম শুরু করলাম। স্বাস্থ্য খাতে দেখেন, আমরা আহ, এবার বলেছি যে না এবার না বাজেটে না না, আমরা আপনারা কি কি করছেন সেটা আমরা প্রতিনিয়ত শুনি বা শুনতে বাধ্য হই। হেলাল ভাই, দয়া করে মঞ্জু ভাই যেটা বলতেছিল সেইটা একটু বলেন। জাতীয় সরকার বা সবাইকে নিয়ে চলার যে একটা সবাইকে ঘোষণা নিয়ে আপনারা যারা বলছেন, দিছিলেন দেখেন, দলীয়করণের তাইলে বাইরে থাকা, ওইটা আপনারা করতেছেন কিনা সেটা বলেন ভাই। আমাদের পার্লামেন্টটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আমাদের একটা ঐক্যমতের পার্লামেন্ট না? আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করে যে পার্লামেন্টটি গঠন করলাম, সেই পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে না? অবশ্যই আলোচনা হচ্ছে। তাইলে আপনি কি পার্লামেন্টের বাইরে রেখে আরেকটি জাতীয় কমিটি না, কিন্তু করতে আপনার চাচ্ছেন? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনারা বিরোধী দল বা বিরোধী মত থেকে বিরোধী মতাদর্শের লোককে আপনারা অনেক না, বেশি আপনার সম্পৃক্ত তেলের করতেছেন না। ব্যাপারে, আপনারা সবই বিরোধী আপনারা সবই একলা তেলের করতে ব্যাপারে চাচ্ছেন। কি কোনো বিরোধী, না না, এটা ঠিক, বিরোধী দল থেকে তেলের ব্যাপারে যে কি কোনো পার্লামেন্টারি কমিটি বা জাতীয় কমিটির কথা বলা হয়েছে? বরঞ্চ আমরা তেলের যে বিষয়টা, আমরা প্রত্যেক দিন 2 দিন বা 3 দিন পর পর আমাদের জ্বালানি মন্ত্রী 300 ধারায় একটা বিবৃতি দিচ্ছেন। আপনারা কেউ মানছেন, কেউ মানছেন না। ঐক্যমতের সরকারের কথা বলছেন। আমরা তো সেই ঐক্যমতের সরকার তৈরি করেছি না? এবং পার্লামেন্ট রয়েছে, সেখানে আপনি আরেকটি মিটিং করে আপনার আরেকটি কমিটি করবেন। আপনার বৈশ্বিক একটা সমস্যা, এইটা আবার আমি তাহলে বুঝলাম না, পার্লামেন্টের থেকে আপনি কি ইনভ্যালিড করে দিতে চাচ্ছেন, তাই না? আর একটা কথা বললেন যে ওই যে সংবিধান সংস্কারের কথা বললেন। দেখেন, আপনি জুলাই সনদের কোথাও যদি লেখা দেখাতে পারেন সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, আমরা তাহলে সেটা মানতে বাধ্য। কিন্তু আপনি দেখাতে পারবেন যে আমাদের যে জুলাই সনদ না বাস্তবায়নের না, জন্য আমি যে আপনাকে আদেশ, আমি আপনাকে অন্য জায়গায় দেখাইতে পারবো যে সংবিধান সংস্কার কমিশনের কথা আপনারাই বলেছেন সবার আগে 31 দফায়। না সেটা জুলাই সনদে বলা দরকার নাই আপনাদের। যাই হোক, না। আমি এই সংস্কার নিয়ে, সংবিধান সংস্কার নিয়ে কথা বলতে চাই না। হেলাল ভাই, আপনি এইটার মধ্যে আপনি আচ্ছা। বলেন যে আপনি খুশি কিনা যে সবাইয়ের সাথে একসাথে আপনারা করতেছেন, মানে সব দলের সব মতের না লোকজন দেখেন, আপনারা পারফর্ম করছে। যেখানে পার্লামেন্টটা ভাইব্রেন্টলি কাজ করছে আচ্ছা, এবং পার্লামেন্টে আমরা সবকিছু আলোচনা করছি, তাহলে তো আপনার গণতন্ত্রের আলোচনা করতেছেন, সিদ্ধান্ত গ্রহণ ডেমোক্রেসি। প্রক্রিয়ায় কি আপনাদের মতের যারা না তারা আছে? দেখেন, সংসদের সমস্ত কমিটিগুলো এখনো করা হয়নি, কেবল কার্য উপদেষ্টা কমিটি আর একটা বিশেষ কমিটি করা হয়েছে। যখন অন্য স্ট্যান্ডিং কমিটিগুলো করা হবে তখন আরো ভালো হবে, তাই না? কেবল আমাদের মানে আপনি বলতেছেন যে পার্লামেন্ট একসাথে যদি কার্যকর হয় তাইলেই পার্লামেন্ট ভালো মতো কাজ করলেই সেইটাও একটা জাতীয় সরকারের মতো কাজ করে, তাই তো? পার্লামেন্টে সবকিছু হবে। আপনি কি তাহলে প্যারালাল আরেকটি সরকার গঠন না করবেন? না, আমি প্যারালাল আরেকটি সরকার পার্লামেন্টে- চাই না। আপনার কাছে মনে হইতেছে কিনা যে আপনারা যেই ধরনের জাতীয় সরকারের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ধরনের জাতীয় সরকার এখন হচ্ছে, এটা আমরা হচ্ছে তো সরল বলেছি প্রশ্ন। যে 24-এ আপনি দেখেন, 24-এর গণ অভ্যুত্থানে যারা আমরা করেছি, জামাত বাদে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। কিন্তু দেখেন, আমরা যখন জুলাই সনদ বাস্তবায়ন করতে যাই বললাম যে জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকারটা বিরোধী দল নিতে হবে, ওনারা কিন্তু নিলেন না। ওকে, নিলেন আচ্ছা, না, তার মানে কি জুলাই সনদকে আপনারা অবমাননা করতে করলো চাচ্ছেন বিরোধী দল এবং নিতে জাতীয় চাচ্ছে না। সরকার। ওকে, আপনি দেখেন, আমরা তো আমাদের দলে কি আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন, অন্যান্য দলের এমপিরা রয়েছে না? আপনি মন্ত্রী রয়েছে না? জুরায়ন সাকি মন্ত্রী হয়েছে না? ওকে। নূর মন্ত্রী হয়েছে না? আপনার সিভিল সোসাইটি থেকে তো মন্ত্রী হয়েছে, ডক্টর তিতুমির মন্ত্রী হয়েছে, রাইট আপনার জাহিদ মন্ত্রী হয়েছে না? রাইট। আমাদের তো আবার অন্য দল যে আপনার গণ অধিকার পরিষদ থেকে মন্ত্রী হচ্ছে। Right. আমাদের ঐক্য পরিষদ, মঞ্জু ভাই থাকলে মঞ্জু ভাই মন্ত্রী হতো, মঞ্জু ভাই তো থাকেনি আমাদের সাথে। যদি আপনাদের সঙ্গে যাইতো আর কি, তাহলে মন্ত্রী হইতো, এটা হয়তোবা হয়তো আচ্ছা, হয়তোবা হয়তো আপনাদের সাথে যাইতে হইতো তার আগে, মানে তার অবস্থানটা রাইখা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থায় থাকবেন কিনা সেটা ছিল হচ্ছে প্রশ্ন। আচ্ছা, হাওয়েভার আমি যে প্রশ্নটা আপনারা করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে খালিদ ভাই, আমার একটু কথা আছে। না না মঞ্জু ভাই, আপনি বললেন হেলাল ভাই, ইলেকশনের আগে আমরা দেখছিলাম যে ফেসবুক পোস্টে নিজের কার্টুন জুড়ে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর কার্টুন শেয়ার করার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে।
এবং এইটা- শুধু এইটা না, সংসদে এই প্রসঙ্গটা উঠার পরে বিরোধী দলের এমপি হাসান আব্দুল্লাহ যখন প্রসঙ্গটা তুললেন, চিফ হুইপ সংসদে দাঁড়িয়ে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, উনি সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতেছেন যে কেন তাকে গ্রেফতার করা ঠিক হয়েছে, কেন তিনি কত খারাপ লোক, তিনি কি কি বাজে কথা বলেন, তিনি কি কি করছেন, সেটা একটা ফিরিস্তি আমরা শুনলাম। হেল ভাই, খালেদ, আপনি তো সংসদে এইটা ছিলেন, আমি আপনার দিকে হ্যাঁ আমি ছিলাম, আমি এটা একটু বলি। জি বলুন ওই তো একটু। সময় আপনি যেটা বলছেন এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট, কিন্তু আপনি কি এটা শোনেননি যে আমার যে কার্টুন, অর্থাৎ চিফ হুইপের যে কার্টুন, ওই যে উনি আপনি ফান করে বলছিল যে হ্যাঁ আপনার তিমি মাছ এবং ওই হাঙ্গর খাওয়াবো, তো হ্যাঁ একটা কার্টুন আঁকা হয়েছে। হ্যাঁ এই কার্টুন আঁকার জন্য যদি গ্রেফতার করা হয়, মাননীয় স্পিকার তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা বলছে। তারপরে তিনি আপনি যেটা বললেন তার অন্য অন্য দোষের কথা বলছে। এখন দ্যাট ডাজ নট মিন যে তার বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য গ্রেফতার। তিনি তো বলছেনই যে আমার আচ্ছা হেল বিরুদ্ধে ভাই, কার্টুন আঁকা হেল ভাই, এবং মামলা। আমি শুধু চিফ হুইপকে কনসেন্ট্রেট করি। উনি যেসব কারণ বলছেন সংসদে, সেই সব কারণগুলি কি একজন মানুষকে গ্রেফতার করার জন্য যথেষ্ট কারণ? উমুককে না, না, কটূক্তি করছেন, না, তুমুককে এইটা করছেন, এবং এইটা- রাতের বেলা না, তাকে আমি ডিবি গিয়ে তুলে নিয়ে আসতে হবে, না, এগুলি এইটার এগুলি সাথে আমি কারণ? আপনার সাথে, না আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি যখন বলছেন যে কার্টুন আঁকার জন্য গ্রেফতার হয়েছে, তখন আমি দ্বিমত কারণ করছি। আমি দেখছি যে ওইসব অন্যান্য মন্তব্যগুলো আগে করা, কার্টুনটা আমি খালি শেয়ার করছি, আমি কালকে গ্রেফতার হয়ে গেলাম, আমি কি বলবো তাহলে? এই আমি তো বললাম যে কার্টুন আঁকার জন্য সে গ্রেফতার হয়নি, কার্টুন আঁকার জন্য। আর গ্রেফতার যে সমস্ত কারণে হয়েছে, সেই সমস্ত কারণের জন্য গ্রেফতার হওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ একটা আইন থাকা উচিত। ওকে, যে আপনি একটা আইসিটি, আমাদের দেশে আইসিটি আইন এখন নেই, যেহেতু আমরা আইসিটি আইনের বিরুদ্ধে বহু কিছু বলেছি। আপনি দেখেন একটা মানুষ ইজ বর্ন, ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার দেয়ার ইজ এ চেইন। আপনার স্বাধীনতা কতটুকু তার একটা সীমা নির্ধারণ করা উচিত। একদম আপনি যখন অ্যাবসলিউটলি হেলাল আপনি ভাই, দেখেন অ্যাবসলিউটলি এই যে শেখ হাসিনার আসিফ এমপির প্রধান, মতো কথা বলতেছেন, অ্যাবসলিউটলি। না, না, এই দেখেন, কথা যে আপনি কতবার দেখেন, শুনছি, না, না, স্বাধীনতার সীমানা, না, না, কিন্তু এই যে কতবার যে শুনছি যে ওই না, আপনাকে একটু বলি, গঠনমূলক আপনাকে একটু সমালোচনা, বলি। মানে না, না, গঠনমূলক সমালোচনা আমি বলছি না। আপনি যখন এই চ বসা বর্গীয় শব্দ দিয়ে কোন লোককে বলেন, আমিও যদি কোনো বিরোধী দলকে বলি, বিরোধী দল যদি আমাকে বলে, এর জন্য আমাদের মামলা হইতে সমাজটা পারবে না কি ভাই, message এর জন্য করে? ডিবি না, এসে তুলে নিতে পারবে না, আমি ডিবি তো এসে তুলে নিতে পারবে না ভাই। আমি তো বলছি ভাই মামলা হতে পারবে না, কিন্তু আপনি কি একবার বলবেন না যে আমাদের এই সমাজটাকে আমরা এইভাবে অশ্লীল শব্দ বলতে পারি না? রাশেদ প্রধান, আপনার ওই যে শফিউল আলম প্রধানের ছেলে, ও একটা রাজনীতিবিদ, নিউ রাজনীতিবিদ, ও যে সমস্ত শব্দ ব্যবহার করলো, আমি তাকে গ্রেপ্তার হবে না, সে গ্রেপ্তার করা উচিত না, কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে রাজনীতির একটা উদীয়মান তারকা হিসেবে সে কি এই কথাটা বলতে পারে? এই যে মানুষকে ক ব ছ দিয়ে কথা বলা। তারপরে আপনি দেখেন আরো আপনি বিভিন্ন নেতৃবৃন্দর আমি দেখলাম যেভাবে কথা বলে, মানুষকে হিউমিলেট করে। আমি এখন যদি এই সমস্ত কথা বলি, আমাদের হাসনাত বা আমাদের নাহিদ ওরা তো বলে না, আপনার মঞ্জু ভাই তো বলে না, যারা বলে তাকে বলা উচিত, আপনি বলেন। আমি মামলা করতে বলছি না, মামলা করা উচিত ভাই, না। আপনার প্রশ্নটা একটু মঞ্জু ভাইকে রাখি, যে মঞ্জু ভাই আসলে হচ্ছে আপনার সাথে আমার এটা নিয়ে আসলে অনেকবার কথা হয়েছে যে এই ধরনের গালাগালি, এটা একটা মনস্তাত্ত্বিকভাবে এটা সাংঘাতিক, আগের মতো এটাকে উড়াই দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে সামনে এসে কেউ একটা গালি দিতেছে, সেইটা একরকম দলবদ্ধভাবে কেউ আপনাকে আক্রমণ করতেছে বা অনেক ধরনের বাজে কথা বলতেছে, এটা সোশ্যাল মিডিয়ামে, যেখানে আপনি জানেন যে আপনার কন্যা বা আপনার স্ত্রী বা আপনার মা, আপনার নানি দাদি, তারাও আসলে এখন ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ামের মধ্যে আসে, এগুলি আসলে খুবই হিউমিলেটিং। আমরা কিন্তু মানে এই যাদেরকে আমরা রাজনৈতিক দল হিসাবে, যাদেরকে আমরা খুব একটা কি বলবো, আমরা যে খুব দায়িত্বশীল আচরণ করতে দেখি, তাদের এই ক্ষেত্রে একটু দায়িত্বশীল আচরণ করতে দেখি না। তাদেরকে আমরা দেখি না যে তোমরা এগুলি বলতে পারবা না, আসলে এটা জোর করে বলতে। ভাই আপনি আমাকে একটু সময় দিয়েন, আমি কয়েকটা কথা বলি, আচ্ছা, আপনার এটাও বলবো, কিন্তু আপনি অল্প সময় বেশি কথা বলে ফেলেন, কারণ হচ্ছে আমি চুপ বলতেছি। জি বলতেছি, প্রথম কথা হচ্ছে হেলাল ভাই যেটা বললেন যে ওনারা নুরুল হক নূরকে মন্ত্রী বানিয়েছেন, ওনারা জোনায়েদ সাকিকে মন্ত্রী বানিয়েছেন। দেখেন, এটা কিন্তু জোট সরকারের ফরম্যাট। জোট সরকার একটা সরকার, সংসদীয় সরকার একটা সরকার, আর জাতীয় সরকার আরেকটা সরকার, এগুলা তিনটার আলাদা টার্ম আছে। তাহলে সংসদীয় সরকার তো সবসময় যারা মেজরিটি তাদের কথা সিদ্ধান্ত হবে। তাহলে আপনি জাতীয় সরকারের কথা না বলতেন,
আপনি জাতীয় সরকারের কথা বলার মানে হচ্ছে যে আপনি মাইনরিটি ভয়েসকেও গুরুত্ব দিবেন, এবং এটা আলাদা জিনিস, এটা জোট সরকার না। আপনারা যেটা করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা বিভিন্নভাবে লেখালেখি করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা নির্বাচন করেছেন, তাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন। এটা আমি অলরেডি বলছি। আমি ঠিক আছে, এটা আমার আপনাকে বলি যে আমরা অনেকগুলি প্রসঙ্গ আছে, আমি আপনার একটা কমেন্ট পড়ে শোনাই। মোহাম্মদ মুসলিউদ্দিন ওনার নাম। খালেদ মহিউদ্দিন বিএনপির কাউকে পেলে ঘেউ ঘেউ শুরু করে, সেদিন দেখলাম আসিফের সাথে মেউ মেউ করে প্রশ্ন করতে। নিশ্চয়ই মানে হ্যাঁ, হেলাল ভাই খুশি হয়েছে এই কমেন্টটা শুনে। জি মঞ্জু, আপনি কন্টিনিউ করেন। খুশি হয়নি। আমি একটু বলি প্লিজ, একটু সময় চাই। প্রথম কথা হচ্ছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই যে গালিগালাজ করা, এই যে হিউমিলিটিং করা, তারপরে নানা ধরনের টিজ করা, এটা ব্যাড কালচার। এটা আমরা সবাই শিকার, আমি নিজেও শিকার, আপনিও শিকার, হেলাল ভাই হয়তো কম শিকার। তো প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা মানে মনে করি প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের বট বাহিনী, তাদের সমর্থকদেরকে এটা পরিহার করা দরকার। আপনি জানেন তারেক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, শফিক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, আমাদের সবার সম্পর্কে সবার বিরোধিতাটা বলে। প্রশ্ন হচ্ছে, আমরা তো অতীতে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা উভয়জনের নাম ব্যবহার করে তাদের গদিতে আগুন জ্বালাও একসাথে, তাদেরকে খুনি ডেকে আমরা স্লোগান করেছি, অমুক খুনি, খুনি অমুকের ফাঁসি চাই, খুনি অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, এই ধরনের স্লোগান তো আমরা দিয়েছি রাজনীতিতে। কিন্তু কই, খালেদা জিয়ার আমলেও আমাদেরকে গ্রেফতার করা হয় নাই, শেখ হাসিনার আমলে হয়েছে গ্রেফতার, কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু আমরা দিয়েছি শেষ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে আপনি, একটা হচ্ছে প্রতিবাদ করা, যে এই ধরনের প্রতিবাদের একটা সীমা রেখা আমাদের থাকা উচিত। আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কতটুকু বলতে পারবো সেটা সীমা রাখা উচিত। কিন্তু আপনি যদি কণ্ঠরোধ করে দেন, ধরে নিয়ে যান, তাহলে কি ঘটবে আমি আপনাকে বলি। আপনি একটা ঘটনা দেখেছেন কয়েকদিন আগে, মোটর সাইকেলে তেল নিতে গিয়ে একটা ছেলে প্রধানমন্ত্রী সম্পর্কে খুবই খারাপ কিছু কথাবার্তা বলেছে। এরপরে তাকে ধরে আনার জন্য, তাকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে এমন একটা কথা হয়েছে, সেই ছেলেটা পরে লাইভে এসে জীবন ভিক্ষা চেয়েছে, মাফ চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন মানুষকে মনের ভাব প্রকাশ করতে বাধা দিবেন, তখন কি হবে জানেন? তখন ওই বট আইডি জন্ম নিবে, বিনা নামে মিথ্যা নাম দিয়ে তখন সে আইডি করে গালিগালাজ করবে। আরেকটা জিনিস হবে, যেটা আমাদের অতীত হয়েছে, বিদেশ থেকে তখন এক ধরনের লোকেরা এঙ্গেজ হবে, বিদেশ থেকে যখন গালিগালাজ করবে তাকে তো আপনি কিছু করতে পারছেন না। সুতরাং আমি যেটা মনে করি, দেশের মধ্যে কেউ যদি গালিগালাজও করে, আপনি তাকে প্রতিবাদ করেন, আপনি তাকে এক্সপোজ করেন যে ভাই এই গালি দিয়েন না, এই যে দেখেন উনি গালি দিচ্ছেন, উনি গণতন্ত্রের মানে নন্স নষ্ট করছেন। কিন্তু এই যে একটা ছেলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গালি দিতে পারলো, তার তেল না পাওয়ার আক্ষেপ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যখন প্রতিবাদ করতে পারলো, এটাকে কিন্তু আপনি আবার পাল্টা সেলও করতে পারেন যে দেখেন গণতন্ত্র এতটুকু আছে যে আমি সবসময় সকল ধরনের গালির বিপক্ষে, কিন্তু ইলেকশনের আগে এইটা বিএনপি সেল করার একটা উদ্যোগী নিয়েছিল বলে মনে হয়। কারণ তারেক সাহেবকে ক্যারিকেচার করে কার্টুনটা উনি শেয়ার করেছিলেন উনার পেজে, খুবই ইন্টারেস্টিং। একটা ফান পড়েছিলাম যে নেতানিয়াহুকে বা আপনার আমাদের যে রাশিয়ান প্রেসিডেন্টকে, পুতিনকে একজনে বলেছিল যে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে সারাদিন বুশকে বা মার্কিন প্রেসিডেন্টকে গালি দেওয়া যায়। তো সে বলেছিল যে আমাদের প্রেসিডেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টকে গালি দিতে পারবা, কোনো সমস্যা নেই। রাইট রাইট বুঝছেন? না, আপনি মনে করেন কিনা যারা এইসব আনফেয়ারমেন্টস অ্যাডাপ্ট করে এবং পারস্পরিক একটা ঘৃণার একটা সংস্কৃতিকেই তেল দিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদের মধ্যে থেকে আপনি এগুলি দেখেন কিনা যে আসলে নেতৃস্থান থেকে এগুলিকে আসলে মানা করা, এগুলিকে, কারণ 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 আমি কিন্তু জানি যে আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, মঞ্জু ভাই আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, এবং এই করতে করতে গিয়া কিন্তু একজন কি বলে, একজন পীর সাহেবকে না পীর সাহেবের ইয়েকে মেরেও ফেলা হয়েছে। মানে কথা যদি কথা সীমাবদ্ধ থাকতো, কথা কিন্তু অ্যাকশনকে প্রিভেল করে। বা খালিদ ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, আমরা সকলের মধ্যেই এই ধরনের প্রবণতাটা আছে, এবং এটা প্রত্যেক দলের কাছ থেকেই বন্ধ করতে হবে। বিএনপি কে বলতে হবে, তারেক রহমানকে বলতে হবে যে আমাকে গালি দেন, অসুবিধা নাই, কিন্তু জামাতের শফিক রহমানকে গালি দিয়েন না। শফিক রহমানকে বলতে হবে যে ভাই আমাকে গালি দেন, অসুবিধা নাই, বা তোরা গালি দেন। আমার কাছে মনে হয় যে এইটা শুরু করা উচিত, যে আমরা আসলে শফিকুর রহমান, তারেক রহমান, এমনকি আজিজুর রহমান, আমরা কাউকেই আসলে গালাগালি থেকে, বা আমরা সমালোচনা করি, ক্রিয়েটিভ সমালোচনা করি। আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা একটু বলে নেই, যে ইরান কিন্তু অসম্ভব ক্যারিকেচার করতেছে তাদের, মানে ওই যে এআই দিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, মানে
মানে ইন্টারেস্টিং জিনিস কিন্তু তারা করতেছে। তা আমি এইটা এই কারণে বললাম যে গালি দিতে হবে একজনের সমালোচনা করতে, এটা সবসময় সত্যি কথা না আসলে, এবং আরেক পক্ষকে এটা বলা এটা উচিত না। উনি যেহেতু যে প্রশ্নটা এনেছেন, যে রাশেদ প্রধান এনেছেন, আচ্ছা ধরেন রাশেদ খুব একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে, কারণ রাশেদ নিজেই বিএনপি জোটে ছিল দীর্ঘদিন। রাশেদের বাবা রাশেদ, তারা বিএনপির ওয়েল উইশার হিসেবে অনেক বক্তব্য দিয়েছে। রাশেদ একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে, এটা নিয়ে রাশেদকে কন্ডেম করা যেত, তাকে, সে কিন্তু দুঃখ প্রকাশ করেছে, কিন্তু রাশেদের বাড়িতে গিয়ে হামলা করা বা তাকে মানে আরো নোংরা ভাবে করা, এটাতে হবে কি? এটা এটা আপনি গণতান্ত্রিক ভাবে আপনি আমি একটু জানতে চাইতেছি, রাশেদ প্রধান যখন এটা বললেন, আপনারা যারা সহ মানে 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা কি প্রকাশ্যে বলছেন যে না রাশেদ প্রধানের কথাটা আমরা অন করি না, উনি এটা খারাপ, উনি এটা বাজে করে বলছেন? আপনি দেখবেন আমি একটা স্টেটমেন্ট করেছি, এটা প্রথম আলোতে সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনি করেছেন জোটের অন্য দলরা করেছে কিনা সেটা আমি আমার কাছে ঠিক তথ্যটা নাই, কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে এই ধরনের শব্দ ব্যবহার নেতৃবৃন্দের করা উচিত, এবং রাশেদ যেহেতু সরি বলেছে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে রাশেদ যেটা সরি বলেছে। কিন্তু কথা হচ্ছে এই প্রবণতাটা খুব খারাপ। রাশেদ নিজেই তো বিএনপির পক্ষে ছিল, রাশেদ নিজেই তো বিএনপির সাথে, আমরা তো ঐক্যমত্য কমিশনে দেখেছি রাশেদের অনেক বক্তব্য ছিল বিএনপির এই নোট অফ ডিসেন্টের পক্ষে, আমার সাথে জোট নাই বলে। আরেকটা জিনিস আমি বুঝি না, এত বেশি অনুভূতি প্রবণ বাংলাদেশের মানুষ। আচ্ছা যাই হোক, মানে নেতাকে বললে আমার লাগে, এখন নেতারা এরকম বলতেছে। আমি দু একজন নেতাকে প্রশ্ন করছিলাম যে ভাই এটা বাড়ি ঘর গিয়া ভাঙা দিয়ে আসতেছে কেন, ভাই ওর মনে কষ্ট লেগেছে, একই ধরনের কথা। আমার এখন স্পষ্ট মনে আছে 2018 সালে আমি ছাত্রলীগের লাইভে ছিলাম, আমি ছাত্রলীগের একজন নেতাকে বলতেছি যে তোমরা আপনারা নুরুল হক নূরকে মারলেন কেন, তার দলের লোকজনকে মারলেন কেন, যদি সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বকা দিয়ে বা গালি দিয়ে যদি কোনো কথা বলে আমাদের এটাই করতে হবে। আরে কি মানে তাদের অনুভূতি। আমি একটু হেলাল ভাই আপনার কাছে আসতে চাই। হেলাল ভাই, এই জিনিসটা আপনি একটু বলবেন যে মঞ্জু ভাই কথাটার একটু মাথাটা বলছিল, সেইটা হচ্ছে এই সরকার গত সরকারের একটা সমালোচনা করলো, এই সরকার কিন্তু গত সরকারের করণীয় কাজগুলি অস্বীকারও করে না, অস্বীকৃত করে না, বাতিলও করে না। আমি এর মধ্যে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে বাংলাদেশ সর্বশেষ মানে এই ইলেকশন পার হওয়ার 3 দিন, মানে ইলেকশন হওয়ার 3 দিন আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলো, এটা কেন বাতিল করবে না এই সরকার? আজকে ডক্টর জাহিদুর রহমান এটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করছেন, কিন্তু আমি প্রেস ব্রিফিং শুনেও বুঝি নাই যে কেন এটা বাতিল করবে না। আপনি কি বুঝছেন যে কেন বাতিল করবে না, মানে বাতিল করার কোনো? আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটা একটু বলি, এটা বলার আগে আমি 1 মিনিট একটু কথাটা বলি যে তারেক রহমানকে তেল নিয়ে গালি দেওয়ার জন্য মেহেরপুরের যে যুবকটি ডিবি কর্তৃক গ্রেফতার হয়েছে, পত্রিকার নিউজ অনুযায়ী আমি না ঠিক তো? আমি কিন্তু পুলিশের গ্রেফতার হয়নি। এখন পুলিশ ছেলে মোটরসাইকেলে, তার জন্য আপনি তো বললেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, না, সে গ্রেফতারের কথা বলে নাই। উনি বলছে যে উনার এখন নিজের জীবনের নিরাপত্তাটাই নাই, যে উনাকে ফেসবুক লাইভে এসে বলতে হয়েছে যে আমি সরি, কিন্তু আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এইটা বলছেন। না, আমি একটা কথা বলি, উনি আমাদের পুলিশে কোনো অ্যাকশন তার উপরে হয়নি, হয়েছে? তার মানে কি আমাদের সরকার থেকে এরকম আপনি বলছেন, কথা বলতে পারেন, কিন্তু সরকারের কোনো আদেশ, আওয়ামী লীগের সরকারের আমরা যেমন ছিল তাকে ধরে নিয়ে যায় যে মারপিট করা, এরকম কোনো সরকারি কোনো বয়ান আপনি দেখাতে পারবেন না। এবং তিনি এখন আবার কেন এসে আমাকে বাঁচান, আমি এই কথা বলিনি, এটা হয়তোবা তিনি যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, তিনি ধারণা করেছেন তার উপর যে হামলা হয়েছে বা ছেলেরা গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। রাশেদ প্রধানের ব্যাপারে আপনি হয়তো 2-1টা কথা বলতে পারেন, আমি পত্রিকায় দেখেছি, কিন্তু এই যে ছেলেটা আবু তালেব মনে হয়, তাকে সরকার থেকে এমন কোনো থ্রেট করা হয়নি। এবং যদি ওর বিরুদ্ধে আমাদের রাশেদ খান অলরেডি পাবলিকলি পোস্ট দিয়েছে যে তাকে ধরে পুলিশে দেন, সেটা রাশেদ খানের ব্যাপার। না, সে রাশেদ খান তো বিএনপির লোক, এখন আমি একটা কথা বলি, ওই যে নূরের যে সেক্রেটারি রাশেদ, আমি বলছি আমাদের দলের, আমি জানি আমাদের দলের এটা একটা বড় দল, গণমানুষের দল, অনেক বড় দল। এই দলে আপনি
ভালো মন্দ খারাপ মিশে অনেক লোক অনেক হুজুগে অনেক কাজ করে, সবকিছু আপনি দলের উপরে দায় চাপাতে, দল কি সিদ্ধান্ত নিল। আমরা এই ধরনের আমাদের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা যে তার উপর ঝাঁপিয়ে পড়ি, এটা ঠিক না। যদি কেউ ঝাঁপাই পড়ে তাকে অবশ্যই আইনের আওতায় এটা আনা দল উচিত, থেকে যদি আপনারা কেউ বলছেন ঝাঁপাই ভাই, পড়ে। দল থেকে আপনারা বলছেন? না, আমরা দল থেকে কতগুলো বিষয়ে আপনারা দেখেছেন, কতগুলো মেজারমেন্ট আমরা নিয়েছি ইতিমধ্যে নির্বাচনের থেকে আগে পরেও আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি। যে অনেকে প্রধানমন্ত্রীকে, অনেকে দলকে, অনেকে অযথা কাউকে তেল মেরে তোয়াক্কা করে কথা বলে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেকটা জিনিস সিঙ্গেল আউট করে করতে Okay. গেলে এইটা ঠিক হয় আছে, না। আপনি চুক্তি কিন্তু বাতিলটা আমাদের একটু দল বলেন। থেকে চুক্তি বাতিলটা একটু আমি বলেন। এখন আমি যদি চিফ হুইপকে নিজের আমি এটা কানে বলি সংসদে এখন। বলতে না শুনতাম কেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে রিজনগুলি দেওয়া হয়েছে, তাহলে চিফ হয়তো হুইপ এটাও বলছে তাকে ছেড়ে দেওয়া হোক, আমার কারণে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমার কারণে, অত চিফ হুইপের কারণে, সেটাও বলছে। চিফ তিনি হুইপের পরবর্তী লোক যে গিয়া কথাগুলো- মামলা করছে ভাই, তার কারণে গ্রেফতার হ্যাঁ, হয়েছে chief- নাকি? এটা কি গ্রেফতার হয়েছে? এগুলি কি বলেন না, আলাল ভাই? এইসব চিফ না, আমি তো বললাম। এইসব চিফ হুইপের সমর্থন দিয়েন না, এগুলি ভালো লোক আমি না। সমর্থন দিচ্ছি না, আমি বলছি যে এই চিফ হুইপে যে বলছে যে আমার কারণে যদি গ্রেপ্তার করা হয়, আমার কোনো ওর অভিযোগ লোক নেই, তাকে গিয়া ছেড়ে ওর দেওয়া লোক হোক। গিয়া মামলা করে আসছে বলে আমার কারণে গ্রেফতার করছে। এইসব কি লোক ভাই? আপনি ওই চুক্তি নিয়ে বলেন। আচ্ছা, এই চুক্তি নিয়ে এখন দেখেন, জি। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সারা বিশ্বব্যাপী একটা আপনার ট্রেড ওয়ার, মানে আপনার আমরা চাই আওয়ামী লীগ এই দায় স্বীকার করে তার শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে সে একটা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবে, এটা আমাদের প্রত্যাশা। হেলাল ভাইকে দেখেন, হেলাল ভাইকে 20 সেকেন্ড একটু শুনি। 20 সেকেন্ড শুনেন। একজন একটু দর্শকের শোনেন মন্তব্য আমার কথা। আসছে, খালেদ ভাই মঞ্জু ভাইকে জিজ্ঞেস জি। করেন, মঞ্জু ভাই কি মনে করে সুফিবাদ বা ইসলামের বিপক্ষে, সুফিবাদরা ইসলামের বিপক্ষে ইসলাম প্রচার করে, যদি তা মনে না করে তাহলে জামাতের মাজারের বিপক্ষে অবস্থান নেওয়াকে ইসলামিক দিক থেকে কিভাবে সঠিক বলে? যাই হোক, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো না। আমি বুঝছি তার প্রশ্নটা, আমরা পরে আরেকদিন এটা নিয়ে কথা বলবো না। আমি শুধু মন্তব্যটা পড়ে রাখলাম। হেলাল ভাই আপনি শেষ করে দেন, আমরা আর কোনো আলোচনা যাব না। আমার বক্তব্য হলো জি। যে দেখেন, জি। সংস্কার নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটা কিন্তু আপনার ষড়যন্ত্রের একটা প্রকাশ। আপনি জুলাই সনদ নিয়ে যে বিভ্রান্তি প্রকাশ করছেন, এটাও ষড়যন্ত্রের একটা প্রকাশ। বলা হচ্ছে যে গণভোটটাকে আমরা মানি না, অথচ আমরা গণভোট মানি, এটাও একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আপনি বলছেন অধ্যাদেশ নাকি আমরা সবগুলো অধ্যাদেশ পালন করিনি, অথচ সংসদে আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেই সব অধ্যাদেশ পালন করা আছে। অর্থাৎ সংস্কার নিয়ে, সংস্কার শব্দটা নিয়ে হেলাল ভাই, আমি আপনারা- শুধু ছোট্ট করে এটা বুঝি, আপনারা কি গণভোট মানেন? কিন্তু গণভোট সম্পর্কে কি জানি একটা অবশ্যই খারাপ মানি। কথা শুনলাম আপনাদের সামনের বেঞ্চ থেকে। গণভোট কি জানি আপনাকে জোর করে না খাওয়াইছে না নাকি তা নাকি কি জানি? না, সেইটা বলা হচ্ছে গণভোটের 4টা যে প্রশ্ন আছে, না না, 4টা যে সেইটা প্রশ্ন মানলেন আছে। কেমনে? কোনো কিছু আপনি ইউ ক্যান নট। ভাই, গণভোটটা কেন হয়েছে আপনি আগে বলেন, যে হাউ টু ভাই ইমপ্লিমেন্ট আমি আপনার সব কথার সাথে একমত, কিন্তু আপনারা যখন হেলাল এইটাও ভাই, বলেন হেলাল ভাই, ওইটাও বলেন, গণভোটের- এইটাও বলেন ওইটাও বলেন। গণভোটের আমি একটু বলি প্রশ্নের মঞ্জু ভাই, মধ্যে সংস্কার মঞ্জু ভাই, কমিশনের মঞ্জু ভাই, সংস্কার পরিষদের মঞ্জু ভাই, কথা বলা আছে। আমার প্রবলেম হচ্ছে আপনারা যখন দুইটাই বলেন, তখন মানে গণভোট যদি মানেন তাহলে গণভোটের পক্ষে বলেন যে সুন্দর প্রশ্ন, 4টা বিউটিফুল প্রশ্ন হয়েছে, এই জন্য আমরা ভোট দিতে বলি। সেটাই তো। না না না, শোনেন তো, এই যে উচ্চ কক্ষ, হ্যাঁ। তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকার, এরপরে বলেছে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু আমিও নিজে ভালো বুঝিনি এটা কি। আচ্ছা। কিন্তু আমরা গণভোটটা সেটা করেছি শেষ, কি জন্য? মানছেন এটা মাইনা ফেলছেন, শেষ হ্যাঁ, এটা। মানছেন, হ্যাঁ, মানছেন, হ্যাঁ, আমরা কি জন্য মানছি? যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। ওকে।